তো ওয়েলকাম ব্যাক, আবারও তোমাদের শুভেচ্ছা। যে কথা বলছিলাম যে তাহলে সংস্কৃতি সমাজের মধ্যে স্পেশালিটিস অ্যান্ড লিমিটেড নাম্বার অফ অল্টারনেটিভস বা কতগুলো বিকল্প অনুমোদন করে বা বিকল্প সরবরাহ করে বা বিকল্প প্রদান করে। বুঝা গেল? এটা তো ব্যাখ্যা করেছি, এটা নিয়ে আর কথা বলবো না। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়েজ টু চ্যানেলাইজ হিউম্যান নেচার। ওয়েজ টু চ্যানেলাইজ হিউম্যান নেচার, যে মানবীয় প্রকৃতিকে এটা চ্যানেলাইজ করে। চ্যানেলাইজ মানে কি? মানে উত্তম রূপে বা উত্তম ধারায়, কিংবা একটা ভালো, এটা আমরা কি বলবো, যে ভালো একটা উত্তম একটা যে মানবিক যে প্রবৃত্তি বা প্রকৃতি, সেটাকে উত্তম রূপে গড়ে তোলার উপায় হলো সংস্কৃতি। বুঝা গেল? ধরো মানবীয় প্রকৃতি, মানুষের প্রকৃতি সাধারণত যেটা আমরা ছোটবেলা থেকে যদি ধরি, মানুষের ব্যক্তিত্বের কয়েকটা উপাদান আছে। একটা হলো তোমরা মনোবিজ্ঞানে পড়েছো ইদম, আইডি জানো তো? আইডি, তারপরে ইগো, তারপরে সুপার ইগো। আইডিটা হলো যে এটা আমরা বলে থাকি যে ইদমটা হলো একটা পাশবিক সত্তা, তাই না? মানে সে তখন কোন একটা শিশু যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তখন তার ইদম শক্তিটা, ইদম উপাদানটা, ইদমটা কমে গিয়ে আস্তে আস্তে তার ভিতরে ইগো শক্তিটা বৃদ্ধি পেতে থাকে। যতটা ইগোটা বৃদ্ধি পেতে থাকবে, ততটাই সে তার আচার আচরণে পরিশুদ্ধি আসবে। আচার আচরণে কে আবার নতুন করে কেউ আসলো বোধহয়, তাই না? তার আচার আচরণে একটা পরিমার্জন আসবে, তাই না? তাহলে এই যে ধরো একটা ছোট্ট শিশু, তার ভিতরে শুধু চাওয়া এবং পাওয়ার প্রবণতাই ছিল। সে পেলেই খুশি, সে না পেলেই বেজার হতো। একটা শিশুকে সে যখন ক্ষুধা লাগে, সে শুধু কাঁদবে, সে শুধু কাঁদতেই থাকবে। যখন তাকে খাবার দেয়া হয়, সে যখন পরিতৃপ্ত হয়, তখন সে কান্নাটা থামাবে। এর আগে সে কান্নাটা থামাবে না। তার ভিতরে এই বোধটা নেই যে আমার যখন ক্ষুধা লেগেছে, এখন মা কি কাছে আছেন, মা কি এখন অবসর আছেন, তার কি সময় আছে আমাকে খাওয়াবে, এই বোধ বিবেচনাটা তার ভিতরে তখনও গড়ে ওঠেনি। সে তখন পাইলেই খুশি, না পাইলেই সে বেজার। এখন বড় হওয়ার সাথে সাথে একটা ব্যক্তির মধ্যে যদি ইদমটা যদি দুর্বল হতে না থাকে, ইগো যদি শক্তিশালী হতে না থাকে, ইগো যদি শক্তিশালী না হয়, আর ইদম যদি দুর্বল হতে না থাকে, তাহলে ওই ছোট্ট শিশুটি বড় হয়ে সে তার প্রবৃত্তি অনুযায়ী চলবে। সে প্রবৃত্তির যে সন্তুষ্টি, এটা সে নিবারণ করতে চাইবে। সে উচিত অনুচিত, ভালো মন্দ ইত্যকার মানদণ্ড সে মানতে চাইবে না, সে এগুলো ধারবে না। হ্যাঁ, ওসমান গনি অ্যাটেনশন প্লিজ। তাহলে সে ভালো মন্দ, সে উনি উচিত অনুচিত, না হাবিবারে দেখতেছিলাম একটু, দেখাটা পরে দেখো। আচ্ছা, ও যে কথা বলছিলাম, তো ছোট্ট থেকে একটা শিশুর মধ্যে ওই যে ইদম বা যে পাশবিক সত্তাটাকে দুর্বল করার মতো যদি সামাজিক শিক্ষা এবং নির্দেশনা পরামর্শ দিয়ে যদি তাকে বড় করা না হয়, তাহলে বড় হয়ে আস্তে ধীরে তার ভিতরে ওই ইদমটাই শক্তিশালী থাকবে। ফলে সে শুধু তার প্রবৃত্তির বাসনা পূরণ করতে চাইবে। সে উচিত অনুচিত, ন্যায় অন্যায়ের ধার ধারবে না। বুঝা গেল? ফলে এই মানুষটি বড় হয়ে সমাজে শুধুমাত্র তার নিজের স্বার্থ নিয়েই চিন্তা করবে, অপরের স্বার্থকে সে ভাববে না। সে নিজেকে সন্তুষ্ট করতে পারলেই খুশি হবে। অপরের সন্তুষ্টি বা অপরের দুঃখ কষ্ট নিয়ে তার কোনো ভাবনাই তৈরি হবে না। তো এই সমস্ত মানুষগুলো সমাজে যত বেশি, যে বর্তমানে শাহেদ, হ্যাঁ শাহেদ ও নিজেকেই দেখেছে, আর কাউরে দেখেনি। আচ্ছা,
হ্যাঁ, তো এই মানুষগুলো সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সংস্কৃতির কাজ হলো একটা ছোট্ট শিশুকে যখন আস্তে আস্তে বড় হবে তার প্রবৃত্তিকে পরিবর্তন করে, প্রবৃত্তিকে একটা চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলটা কি? সেটা হলো সোশ্যাল চ্যানেল, সামাজিকীকরণের চ্যানেলে নিয়ে আসবে। তার মানে তার যেই প্রবৃত্তির যে খামখেয়ালিপনা, যে প্রবৃত্তির যে খায়েশ বা প্রবৃত্তির যে অনৈতিক যে পরিপূরণ যে সে যেটা করতে চায়, তার ভিতরে এই প্রবণতাটাকে দুর্বল করে তাকে সামাজিক শিক্ষা, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক শিক্ষা, তার পরামর্শ, তার সামাজিকীকরণ, সামাজিক নিয়ম কানুনে অভ্যস্ত করণের মধ্য দিয়ে তার মধ্যে ইগো উপাদানটা শক্তিশালী করার প্রক্রিয়া হলো কে? সংস্কৃতি। তার মানে তার মধ্যে ওই ইদমটাকে দুর্বল করে তার মধ্যে উচিত অনুচিত, ন্যায় অন্যায় এই বোধ বিবেচনা তৈরি করে দিয়ে তাকে সমাজের জন্য একজন কল্যাণকামী, সমাজের জন্য একজন আমি বলবো সমাজের হিতাকাঙ্ক্ষী, সমাজের জন্য মঙ্গল সাধনকারী একজন ব্যক্তিতে রূপান্তরিত করার এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি চ্যানেলাইজ। তার মানে তার অশোধিত মানবিক প্রবৃত্তিকে চ্যানেলাইজ করে শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষা, গুরু মুরব্বীদের, পিতামাতার সকলের মিলিত যে তাকে সামাজিকীকরণের যে প্রচেষ্টার মধ্য দিয়ে তাকে সমাজের জন্য হিত সাধনকারী বা সমাজের জন্য মঙ্গল সাধনকারী, মঙ্গল জনক আচরণকারী একটি সামাজিক মানুষে পরিণত করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি সামাজিকীকরণ, এটাকে আমরা সোশ্যাল মানে চ্যানেলও বলে থাকি। তাহলে এই সোশ্যাল চ্যানেলে ব্যক্তির আচরণকে নিয়ে আসে তাকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলবার যেই প্রক্রিয়া, এটাকে আমরা এটা হলো সংস্কৃতি। তার মানে হলো সংস্কৃতি একজন ব্যক্তির অশোধিত কিংবা আমরা বলে থাকি যে অপ্রত্যাশিত কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণকে সমাজের সকল মানুষের কাছে আকাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত কিংবা হিতকর মঙ্গলজনক আচরণ ধারাতে পরিণত বা চ্যানেলাইজ করবার প্রক্রিয়া হলো সংস্কৃতি। বুঝা গেল? তাহলে এটা সংস্কৃতি আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো সংস্কৃতি মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, প্রবৃত্তিকে সমাজের অনুগামী করে তৈরি করা হয়। এটা 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 সংস্কৃতির একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো an economic system। সংস্কৃতি হলো একটা ইকোনমিক সিস্টেম, একটা অর্থনৈতিক একটা ব্যবস্থা। অর্থনীতিতে যেমন যে কোনটা ভালো, কি উৎপাদন করব, কি উৎপাদন করব না, কোনটা উৎপাদন করলে জনকল্যাণ সাধিত হবে, কোনটা উৎপাদন করলে জনকল্যাণ সাধিত হবে না, এই মানদণ্ডটা কে নির্ধারণ করে? কে নির্ধারণ করে? কে নির্ধারণ করে? সংস্কৃতি নির্ধারণ করে। আমি গাঁজাও উৎপাদন করতে পারি, আমি ফসলও উৎপাদন করতে পারি, পারি না? একজন কৃষক গাঁজাও উৎপাদন করতে পারে, ফসল ধান উৎপাদন করতে পারে। সংস্কৃতি ওই ব্যক্তিকে বলে তুমি গাঁজা উৎপাদন করবে না, কারণ গাঁজাটা জনস্বাস্থ্যের জন্য, জনগণের জন্য ক্ষতিকর, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং সংস্কৃতি আমাকে শিক্ষা দেয়, যদিও আমি গাঁজা উৎপাদন করতে পারি কিন্তু আমি গাঁজা উৎপাদন করব না, কেন? এটা জনস্বাস্থ্যের জন্য ভালো না। ধান উৎপাদন করাটা আমার ভালো। ধান হলো মানুষের খাবার, খাদ্য হিসেবে মানুষের শরীরে ক্যালোরি দিবে, মানুষের শরীরে শক্তি যোগাবে, সুতরাং আমি ধান উৎপাদন করব। তাহলে আমার একটা সঠিক অপশন বা সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাকে কে সহযোগিতা করছে? আমাকে কালচার, সংস্কৃতি সহযোগিতা করছে। তাহলে এই যে ধান উৎপাদন, পাট উৎপাদন কিংবা গম উৎপাদন, গাঁজা উৎপাদন, আফিম উৎপাদন, কফি উৎপাদন, সবগুলোই তো অর্থনৈতিক কর্মকাণ্ড না? সবগুলোই অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু সংস্কৃতি বলছে তুমি ভালোটা উৎপাদন করবা, মন্দটা উৎপাদন করবা না। অর্থনীতিতে জীবন ধারণ, অর্থনীতি কি করে? জীবন ধারণের ব্যবস্থা করে, তাই না? আমার উপার্জনের ব্যবস্থা করে। এটা কি অর্থনীতি করে না? অর্থনীতি বলে তুমি চুরি করেও জীবন ধারণ করতে পারো, অথবা ব্যবসা করেও জীবন ধারণ করতে পারো, কিংবা স্মাগলিং করে, কালোবাজারি, চোরাবাজারি করেও তুমি উপার্জন করতে পারো। বুঝা গেল? কিংবা খাদ্যে ভেজাল মিশিয়েও তুমি টাকা কামাই করতে পারো। এই যে সাহেবরা করছে না,
শাহেদের উদাহরণ কে দিল? জি স্যার। তারপর ডাক্তার সাবরিনা, আমি। সাবরিনা, তাই না? খালি শাহেদকে বলবো স্যার। কেন? শুধু পুরুষকে ধরবো কেন? মহিলাদেরকে ধরবো না? স্যার ডাক্তার সাবরিনা। ডাক্তার সাবরিনা, শাহেদ, এই গংরা দেখো সমাজের জন্য কি করেছে, টাকা কামানোর জন্য কি করেছে, কারি কারি করোনা রিপোর্ট, কোটি কোটি টাকা করোনা। কামাইছে। টাকা জি স্যার, কামানোর করোনা জন্য কি রিপোর্ট। বৈধ পথে গেছে না অবৈধ পথে গেছে? অবৈধ। অবৈধ পথে। সংস্কৃতি বলে তুমি টাকা কামাবা, জীবন ধারণের জন্য তুমি টাকা কামাবা, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবা, তবে তুমি খাদ্যে ভেজাল মিশাবা না, গাঁজা উৎপাদন করবা না, চোরাচালানি করবা না, স্মাগলিং করবা না, চুরি করবা না, দুর্নীতি করবা না, ঘুষ খাবে না, তুমি ব্যবসা করবে, চাকরি করবে, কিংবা কিংবা সামাজিক যে মানদণ্ড অনুযায়ী সততা, নিষ্ঠা, এগুলোর সাথে তুমি এগুলোকে ব্যবহার করে তুমি উৎপাদন করবে, জীবিকা উপার্জন করবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে। তাহলে অর্থনীতি এখন যেগুলো না করছে ওগুলো বেশি করে করে না, বেশি করে করে না। বেশি করে করলে তো সমাজ টিকতো না রে। খাদ্যে ভেজাল মিশায়, কয়জন মিশায়? তারপর সমাজ নাম দিচ্ছে সমাজ টিকতো না। অনেকে করে, কিন্তু ভালো মানুষের সংখ্যাটাই বেশি এখনো, না হলে তো সমাজ টিকতো না। সমাজ ভরে যেত, সমাজ ভেঙে চুরে নষ্ট হয়ে যেত, তাই না? কত সমাজের পতন দেখেছি আমরা, কত সাম্রাজ্যের পতন দেখেছি না? রোমান সাম্রাজ্য পতন হয়েছে, তারপরে অনেক সাম্রাজ্য পতন হয়েছে, তারপরে এই যে মিশরীয় সব সাম্রাজ্যের পতন হয়েছে, কত সব সাম্রাজ্যের পতন হয়েছে। যে সাম্রাজ্যের মধ্যে অনৈতিকতা বেশি মাত্রায় ঢুকে গেছে, সে সাম্রাজ্যের পতন হয়েছে। আমাদের সমাজের মধ্যে যদি ওই খারাপের দিকটাই যদি বেশি ঢুকে যায়, তাহলে সমাজ টিকবে না, আমাদের সমাজও টিকবে না। এখন যেহেতু টিকে আছে, তাহলে আমরা ধরতেই পারি আমাদের সমাজে এখনো ভালোর চর্চাটাই বেশি হচ্ছে। আমরা নিরাশাবাদী হব না, আশাবাদী হব, তাই তো? আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে অর্থনীতি একটা ইকোনমিক সিস্টেম না? আমাকে অর্থ উপার্জনের সাথে, অর্থনৈতিক কার্যক্রমের সাথে জড়িত করছে। তবে সেই অর্থনৈতিক কার্যক্রমটা কোন কার্যক্রম? ভালো ধরনের, সৎ, নিষ্ঠা এবং সততা, নৈতিকতার সাথে যে কাজগুলো, যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, অর্থনীতি আমাকে সেটা, সংস্কৃতি আমাকে সেটা শিক্ষা দিয়েছে। তাহলে এই কারণে বলা হয় যে কালচার ইজ অ্যান ইকোনমিক সিস্টেম। বুঝা গেল? এরপর হলো ডিফাইন্স স্ট্যাটাস এন্ড রোল। সংস্কৃতি সমাজে প্রতিটা মানুষের একটা অবস্থান, এবং অবস্থান অনুযায়ী কার কি কাজ, কার কি দায়িত্ব, সেটা নির্ধারণ করে কে? সংস্কৃতি। সংস্কৃতি বলে পরিবারে কার কি ভূমিকা হবে, বলে না? যেমন একজন পিতা, পরিবারে পিতার অবস্থানটা নির্ধারণ করে কে? সংস্কৃতি। কে মাতা, কে পিতৃত্বের সম্মান লাভ করবে, কে মাতৃত্বের মায়ের সম্মান লাভ করবে, কে সন্তানের আদর, সন্তান সন্ততি, তারা পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা, তাদের যে আমরা বলি কেয়ারিং পাবে, তাই না? তাহলে আমাদের সংস্কৃতি পরিবারে পিতার অবস্থানটা নির্ণয় করছে, মায়ের অবস্থানটা নির্ণয় করছে, ভাইয়ের অবস্থানটা নির্ণয় করছে, বোনের অবস্থানটা নির্ণয় করছে, করার মধ্য দিয়ে প্রত্যেকের কাজ আলাদা করে দিয়েছে, প্রত্যেকের একটা দায়িত্ব আলাদা হয়ে যাচ্ছে। পিতার একটা কাজ আছে, মায়ের এক ধরনের কাজ আছে। অনেক সময় পিতামাতা যৌথভাবে কোনো একটা কাজ করে। সন্তান হিসাবে সন্তানের একটা দায়িত্ব আছে, তাই না? দায়িত্ব আছে কি না? বনে বাজারে ঘুরবে আর টাঙ্কি মারবে, এটা কি সন্তানের কি দায়িত্ব? না স্যার। কি দায়িত্ব? কি মাতার কথা শুনবো, পিতামাতার কথা শুনবা। যদি নিয়মিত স্কুলে যেতে বললে, যে স্কুলে যাবা, ক্লাস ফাঁকি দিবা না, তাই না? পিতামাতার কথা শুনবা, তাই না? হাবুডুবু খাবা না কোথাও, কথা বলে না? তো এগুলো শুনতে হবে। তাহলে দেখো, প্রতিটা মানুষের সমাজে, প্রতিটা মানুষের একটা অবস্থান, মানে একটা স্ট্যাটাস সংস্কৃতি ধারণ করে। কে সামাজিক নেতা, সোশ্যাল লিডার কে, সমাজের মুরব্বীকে, সমাজের ভালো মন্দ দেখে কে, তার একটা সামাজিক মাতাব্বর বলি আমরা, তাই না? গণ্যমান্য ব্যক্তি, তার একটা অবস্থান আছে, সে অনুযায়ী তার কিছু দায়িত্ব আছে। আমি যখন চাকরি করতে যাই, চাকরিতে সেখানে বড় একজন অফিসার আছে, তারপরে একজন আছে, তারপরে একজন আছে, তারপরে একজন আছে। নাকি সবাই কি একই রকম? একটা কোম্পানি সবাই কি চেয়ারম্যান হয়? একটা পরিবারের সবাই কি চেয়ারম্যান হয়?
চেয়ারম্যান হয় না তো, চেয়ারম্যান হয় কেউ, ডিরেক্টর হয়, তারপরে আরো এমনি করে প্রতিটা একটা কোম্পানিতে যত লোক নিয়োজিত থাকবে প্রত্যেকের এক একটা স্ট্যাটাস, এক একটা পরিচিতি আছে, তাই না? এবং পরিচিতি অনুযায়ী প্রত্যেকের দায়িত্ব আলাদা। চেয়ারম্যানের এক দায়িত্ব, ডিরেক্টরের এক দায়িত্ব, কিংবা যে এমডি জেন তার এক দায়িত্ব, এমনি করে অধস্তন আরো যে কর্মকর্তা আছে তাদের আরেক দায়িত্ব। অর্থাৎ কালচার পুরো সমাজ ব্যবস্থায় একটা সমাজে যে মানুষগুলো রয়েছে প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের একটা অবস্থান নির্ণয় করে, অবস্থান তৈরি করে দেয়, এবং সেই অনুযায়ী প্রত্যেকের দায়িত্ব কি হবে, প্রত্যেকের কর্তব্য কি হবে, প্রত্যেকের কাজ কি হবে, সেটাও সংস্কৃতি ঠিক করে দেয়। এই কাজগুলো যদি কেউ না করে তাহলে সংস্কৃতি আমাকে ধরবে, সংস্কৃতি আমাকে কি করবে, ধরবে। আমি যদি একটা পরিবারের, আমি যদি পিতা হয়ে থাকি, পিতার দায়িত্ব যদি পালন না করি, তাহলে সমাজের আশেপাশের মানুষগুলো আমাকে কি করবে, ছিছি দেবে না, আমাকে বকা দেবে না, গালমন্দ করবে না? পিতা হয়েছো, বাবা হয়েছো, কিন্তু খালি খালি শুধু বাবা হয়েছো, কামের কিছু নাই, এরকম বলবে না? এরকম বলবে। কিংবা যে মা মায়ের দায়িত্ব পালন করছে না, তাকেও তো মানুষ বকা দেবে। ছেলেকে বকা দেবে না যে তোমার বাপে এত পরিশ্রম করে তোমাদের উপার্জন করে, আর তুমি এরকম উড়নচণ্ডী হয়েছো কেন? হ্যাঁ, সবাই বকা দেবে, ধমক দিবে। ধমক দিলে পরে সে কি হবে, একটু ঠিক হবে, যে বাইরে গেলে তো মানুষের বকা খেতে হবে, খারাপ ছেলে ভাববে, দুষ্ট ছেলে ভাববে, তাই না? তো সুতরাং একটু ঠিকঠাক হয়ে থাকি। তাহলে সামাজিক সামাজিক যে চোখ লজ্জার, সেটার অভাবে আমরা কি করি, আমরা আমাদের ঠিকঠাক মতো চালিয়ে নেই না? তো সেই চালিয়ে নেওয়া সমাজের চোখে ধরা খাওয়া মানে হলো সংস্কৃতির চোখে ধরা খাওয়া। এই কারণে সংস্কৃতি প্রত্যেককে একটা একটা তার সামাজিক পরিচয় দেয়, নির্ধারণ করে, আর হলো তার কিছু দায়িত্ব নির্ধারণ করে দেয়। এরপর হলো সোশ্যাল কন্ট্রোল, আমি শেষ করব। এরপর হলো সোশ্যাল কন্ট্রোল। সংস্কৃতি সমাজের সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংস্কৃতি প্রত্যেকটা মানুষকে যে যার মতো ইচ্ছা আচরণ করতে পারে না। আমি যা চাই তাই করতে পারবো? পারবো না। তুমি কি যা ইচ্ছা তাই করতে পারবা? যা ইচ্ছা তাই করতে পারবা? তুমি কি যদি এখন বলো আয় সখী হাত ধর ঘর বাঁধি, পারবা? পারবা? সংস্কৃতির কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মান্য করলে লজ্জা পেয়েছে ছেলেটারে। তো নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে তারপরে, তাই না? তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। তো এই কারণে তাহলে আমি যাই চাই, আমার যে কোনো আচরণ আমি করতে পারি না। সংস্কৃতি আমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। সংস্কৃতি অনুমোদন করে এমন কাজই শুধু আমি করতে পারবো, আদারওয়াইজ অন্য কোনো কাজ আমি করতে পারবো না। যদি করি তাহলে আমাকে কি করতে হবে, গালি খেতে হবে, মন্দ শুনতে হবে, আমাকে ধরো এক ঘরে করে রাখবে, কিংবা আমাকে সমাজ থেকে আরো বড় গুরুতর কোনো যদি অন্যায় অপরাধ করে ফেলি তাহলে আমাকে সমাজ থেকে বের করে দিবে, আউটকাস্ট করে দিবে, তাই না? একলা ঘরে করে রাখবে, তাই না? তো এই যে সামাজিক শাস্তি এটা হলো সংস্কৃতি, এই শাস্তিটার বিধান করেছে, ব্যবস্থা করেছে। এই কারণে আমরা আমাদের সমস্ত আচরণ নির্ধারিত হয় কি দ্বারা? সমাজ দ্বারা, সামাজিক কালচার দ্বারা, সংস্কৃতি দ্বারা। সংস্কৃতির বাইরে সাপোর্ট করে না এমন কোন আচরণ আমি করতে পারি না। আচ্ছা, এই কারণে বলা হলো এটা সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল মানে হলো মানুষের আচার আচরণের উপর একটা সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হলো সংস্কৃতি। এরপরে হলো ক্যান বি কমপ্লিটেড বাই সাব কালচার অ্যান্ড কাউন্টার কালচার। একটা জাতীয় সংস্কৃতির মধ্যে কিছু উপসংস্কৃতি থাকে, আবার কিছু প্রতি সংস্কৃতি থাকে, প্রতি সংস্কৃতি বা বিপরীত সংস্কৃতিও থাকে। এই একটা জাতীয় সংস্কৃতির মধ্যে উপসংস্কৃতি থাকতে পারে। উপসংস্কৃতি ধরো যে আঞ্চলিক বা বিভিন্ন এলাকার নিজস্ব কিছু সংস্কৃতি, যেমন আমাদের বরিশালের কিছু সংস্কৃতি রয়েছে, চিটাগাঙের কিছু সংস্কৃতি রয়েছে। চিটাগাঙের ভাষা তো আমরা কেউ বুঝবো। তারপর এরকম করে বিভিন্ন অঞ্চলের আমি যে দোকানে বসি ওই দোকানে স্যার যে খাগড়াছড়ির কিছু মানুষ মানে ওরা ভাষাই আলাদা, টাকার রাং কয়। হ্যাঁ, তাই আমরা বুঝবো। এখন একটা সংস্কৃতির মধ্যে ওই প্রতি সংস্কৃতি বা উপসংস্কৃতি যদি শক্তিশালী হয়ে পড়ে তাহলে জাতীয় সংস্কৃতি একটা জটিল হয়ে যেতে পারে, এটার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে। এই কথা বলছে। কখনো কখনো মাঝে মধ্যে কোনো সংস্কৃতির মধ্যে এই যে উপসংস্কৃতি এবং বিপরীত সংস্কৃতি যদি শক্তিশালী হয়ে যায়, তখন মূল সংস্কৃতিটা তখন
দারুণ সংকটের মধ্যে পড়ে যায়, জটিল হয়ে যেতে পারে। সে কথাই বলা হয়েছে যে ক্যান বি কমপ্লিকেটেড বাই সাবকালচার অ্যান্ড কাউন্টার কালচার, বিপরীত সংস্কৃতি এবং উপসংস্কৃতি দ্বারা মাঝে মধ্যে আমাদের যে কোনো দেশের যে মূল সংস্কৃতি, মূল যে জাতীয় সংস্কৃতি, এটা মাঝে মধ্যে কি হতে পারে, জটিল আকার ধারণ করতে পারে। এরপরে বলা আছে যে নর্মস ফর গাইডেন্স, এটা হলো মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কিছু নর্মস, কিছু শিষ্টাচার, কিছু নিয়ম কানুন বা কিছু দিক নির্দেশনা দিয়ে থাকে। সংস্কৃতি মানুষকে যে দিক নির্দেশনা দেওয়ার জন্য কিছু নিয়ম নীতি প্রতিষ্ঠা করে। যেমন এর মধ্যে কিছু আছে ফোক ওয়েজ, কিছু আছে মোর্স। ফোক ওয়েজ মানে লোকাচার, কিছু আছে মোর্স মানে লোকনীতি। এই দুইটা আমার পরে আলোচনায় আসবে, সংস্কৃতির উপাদান যখন পড়াবো তখন এই ফোক ওয়েজও আসবে, মোর্সও আসবে। এই কারণে এখন আর ব্যাখ্যা করলাম না, বুঝা গেল? এরপর আরো কিছু রয়েছে গ্রুপ প্রেসার, দলীয় চাপ এবং লজ, আইন কানুন। এই আইন কানুনটাও আসবে আবার পরবর্তী সংস্কৃতি উপাদানে, এই কারণে এটা আলোচনা করবো না। গ্রুপ প্রেসার মানে হলো দলীয় চাপ। সমাজে যদি কেউ কিছু অন্যায় করে, তাহলে সমাজের একটা দলের কিংবা দলের কোনো সদস্য যদি অন্যায় করে, তাহলে দলের সদস্যরা মিলে তার প্রতি একটা চাপ সৃষ্টি করে, ফলে কি করে, সে অন্যায় কাজটা আর করতে পারে না। তো এই কারণে গ্রুপ প্রেসার, তারপর ফোক ওয়েজ, মোর্স কিংবা আইন কানুন, এগুলো এই কতগুলো নর্মসের কথা বললাম, সোশ্যাল নর্মসের কথা বললাম, এগুলো প্রতিটা মানুষের জীবন পরিচালনায় গাইডেন্স বা দিক নির্দেশনা প্রদান করে। এবং এই দিক নির্দেশনা প্রদান করার মধ্য দিয়ে সমাজের প্রতিটা মানুষের আচার আচরণ বলি, তার কাজকর্ম বলি, তার ভূমিকা বলি, তার দায়িত্ব পালন বলি, সবগুলোই একটা সামাজিক মানুষের মতো হয়। একটা সমাজ অনুমোদিত যে আচরণ বা কাজকর্মের বা সাংস্কৃতিক যে মানদণ্ডের অনুগামী হয়, অনুযায়ী হয়, অনুসারী হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা বা অনৈক্য বা সমাজে অশান্তি, এগুলো থেকে সমাজ মুক্ত থাকতে পারে। বুঝা গেল? আমি আলোচনা করলাম হলো সংস্কৃতির বৈশিষ্ট্য। আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমি শুধু বাংলাটা বলে যাই। হ্যাঁ, শুধু বাংলাটা বলে যাই, আমি ব্যাখ্যা করব না। তো সংস্কৃতি হচ্ছে অর্জিত গুণ, সংস্কৃতি হচ্ছে অর্জিত গুণ, সহজাত নয়। সাধারণীকরণের মাধ্যমে এই গুণ অর্জিত হয়। আরেকটা বৈশিষ্ট্য হলো সংস্কৃতি সামাজিক বিষয়, মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা নয়। সংস্কৃতি সামাজিক বিষয়, এটা মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা নয়। ব্যক্তিগত ইচ্ছা মানে মানলাম কি মানলাম না, আমার ব্যক্তিগত ইচ্ছার উপর সংস্কৃতি নির্ভর করবে না। এটা সামাজিক বিষয়। সমাজের অপরাপর মানুষের সাথে আমাকেও এই সংস্কৃতির বিষয়গুলো মেনে চলতে হবে। তারপরে সংস্কৃতির একটা আদর্শায়িত ব্যবস্থা, এর মধ্যে মানুষের ধ্যান ধারণা, মূল্যবোধ, আচার আচরণের আদর্শগুলো থাকবে, আদর্শগুলোর প্রতিফলন থাকবে। এই কারণে বললাম সংস্কৃতি একটা আদর্শায়িত ব্যবস্থা। এটা একটা ঐতিহ্যিক রূপ, এটা একটা ঐতিহ্যিক রূপ। ঐতিহ্যিক রূপ মানে কি, সংস্কৃতি অতীত থেকে শুরু হয়, বর্তমান পর্যন্ত চলে এবং এটা ভবিষ্যতের মানুষের কাছেও পৌঁছে যাবে। এই কারণে পুরনো যে কোনো কিছু, সেটাকে আমরা ঐতিহ্য বলি। পুরনো যে কোনো নিয়ম কানুন, আইন নিয়ম কানুন কিংবা প্রথা প্রতিষ্ঠান যেগুলো অতীত হয়ে গেছে, সেগুলোকে আমরা ঐতিহ্য বলে থাকি। সংস্কৃতির মধ্যে এই ঐতিহ্যটাও বিরাজমান থাকে। সংস্কৃতির মধ্যে পুরনো জিনিস, পুরনো নিয়ম কানুনও বিরাজমান থাকে। এই কারণে বলা হয় এটা একটা ঐতিহ্যিক রূপ। এটি অতীতের সাথে যুক্ত থাকে এবং প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়। এটা আমি আগে কিছুটা বলেছি। এরপরে বলা হয়েছে মানুষের কতগুলো চাহিদা পূরণ করে, সংস্কৃতি কতগুলো মানুষের চাহিদা পূরণ করে, নৈতিক এবং সামাজিক উভয় চাহিদা। নৈতিক চাহিদা, সামাজিক চাহিদা, উভয় চাহিদা পূরণ করে সংস্কৃতি। কোনো অনৈতিক কিংবা কোনো অসামাজিক চাহিদা সংস্কৃতি পূরণ করতে দেয় না, পূরণ করতে বাধার সৃষ্টি করে। এরপর হলো সংস্কৃতি একটা সমন্বিত রূপ বা ব্যবস্থা। সংস্কৃতির মধ্যে অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো উপাদান মিলেই একটা অস্তিত্ব বা একটা ব্যবস্থা, সেটা হলো সংস্কৃতির ব্যবস্থা তৈরি করে। সংস্কৃতি একক কোনো অংশ না, এটার মধ্যে অনেকগুলো খণ্ড খণ্ড একত্রিত হয়ে একটা সমন্বিত ব্যবস্থা হলো সংস্কৃতি। তারপরে হলো সংস্কৃতি, ভাষা হলো সংস্কৃতির বাহন। ভাষা, ল্যাঙ্গুয়েজ, এটা সংস্কৃতির বাহন। ভাষার মাধ্যমে মানুষের অতীত ধ্যান ধারণা, জ্ঞান বা অভিজ্ঞতা, এটা বর্তমান মানুষের সাথে এই অতীতের জ্ঞান ধ্যান ধারণা অভিজ্ঞতা সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতি ভাষা, যে ভাষার মাধ্যমে বর্তমান প্রজন্মের মানুষগুলো সেই ধ্যান ধারণা জ্ঞানগুলো লাভ করে। তারপরে হলো
আরেকটা বৈশিষ্ট্য হলো সংস্কৃতি পরিবর্তনশীল। সংস্কৃতি কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে না, এটা পরিবর্তন হবে। 10 বছর কিংবা 20 বছর কিংবা 100 বছর, একটা নির্দিষ্ট সময়, একটা দীর্ঘ সময় পর পর সংস্কৃতির মধ্যে কিছু কিছু জিনিসের, কিছু কিছু নিয়ম কানুনের পরিবর্তন ঘটবে। এটা 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 পরিবর্তনশীল, এটা স্ট্যাগনেন্ট, এটা কোনো স্ট্যাটিক কোনো ইস্যু নয়, এটা কোনো মানে স্থিতিশীল কোনো বিষয় নয়। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থিতিশীল, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট সময় পর এটা খানিকটা, পুরোটা কখনোই একই সাথে পরিবর্তিত হয় না, একটু একটু করে পরিবর্তিত হয়, একটু একটু করে পরিবর্তিত হয়। বুঝা গেল? এই কারণে বলা হয় সংস্কৃতি পরিবর্তনশীল। আমি আজকে আলোচনা করলে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আলোচনা করব। তার আগে তোমাদের ধন্যবাদ দিয়ে নেই, আমি আমার রেকর্ডিংটা অফ করে নিই। হ্যাঁ, তোমাদেরকে আবারও ধন্যবাদ। আগামী ক্লাসে উপস্থিত থাকবা। আগামী ক্লাস কবে হবে সেটা বলে দিচ্ছি আমি এখনই। আমি এটা